কি ভেবেছ সবকিছু মেনে নিয়েছে? ইটস নট রাইট। ঠিক সময়ে প্রত্যেকটা মানুষকে নিজের জায়গাটা কোথায় সবকিছু জানিয়ে দেব, আর তোমাকেও বুঝিয়ে দেব আমি ছাড়া তোমার কোনো অস্তিত্ব নেই। তোমার সবকিছু হবে আমিতে। সেখানে তুমি যতবার অন্য কারোতে নিজের জায়গা খুঁজতে যাবে ততবারই তোমার সীমাবদ্ধতা কোথায় সেটা দেখিয়ে দেব। ইচ্ছে করে কেন স্বাস্থ্যগুলো নিজে বানিয়ে নাও, আবার আমাকেই দোষী বানাও। সকালের ঘুমটা ভাঙে ঠিক দ্বীপপ্রহরের মাঝামাঝি সময়। রোদের তাপে শরীরে হালকা ঘাম জমায়, ঘুমটা হালকা হয়। পাশ থেকে নাবিল বলে উঠল, মহারানীর ঘুম ভেঙেছে তাহলে? আজকে অফিসে যাব না প্লিজ। আজ ফ্রাইডে শ্রাবণী। আর একটু ঘুমাই তাহলে। তোমার ইচ্ছে, তবে এখন 1:30টার উপরে বাজে, চাইলে সন্ধ্যা পর্যন্ত ঘুমাতে পারো। আরিয়া হকচকিয়ে লাফিয়ে উঠে বসে বলল, হোয়াট? এতটা সময় ঘুমিয়েছি? নিজেই দেখো ঘড়িতে। আরিয়া পাশে অ্যালার্ম ঘড়িতে একবার চোখ রেখে বলে, আজ অ্যালার্ম কেন বাজলো না? ঘুমের জন্য শুনতে পাওনি হয়তো। অ্যালার্ম বাজলে অবশ্যই আমি শুনতাম। আগেও তো অনেকবার খেয়েছি ঘুমের ট্যাবলেট। সেটা আমি কি জানি, হয়তো অ্যালার্ম অ্যাড করতে ভুলে গেছো। আমার স্পষ্ট মনে আছে আমি লাইট অফ করার আগেই অ্যাড করেছি। ট্রাস্ট মি। আচ্ছা মানলাম, এখন যাও ফ্রেশ হয়ে আসো। কিন্তু অ্যালার্মের হয়তো ভূত এসেছিল। বলে হালকা শব্দে নাবিল হাসল। নাবিল জানে হয়তো অ্যালার্ম বেজেছে, ঘুমের ঘোরে টের পায়নি, তাই কথা বাড়ায়নি বিষয়টা নিয়ে। নাবিল সেই কখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুগ্ধ হয়ে দেখছে আরিয়া রেডি হচ্ছে। আরিয়া হাতের ঘড়িটা পরে নিল। আজ কোথাও বেড়াবে? বিশেষ কোনো কাজে নয়। রেডি হচ্ছ যে? একটু নদীর তীরে যাব। তাছাড়াও আমার কিছু কাজ আছে। ওই লোকটা কে ছিল? বৃষ্টি স্নাত সন্ধ্যায় আমাকে তো জানতে হবেই। ওই ছেলেকে জেলে না দেওয়া অবধি আমার শান্তি নেই। মেয়েদের সাথে অসভ্যতামির ফল কি হতে পারে এটা জানা দরকার গোটা পৃথিবীর। আমি আসবো। প্রয়োজন নেই। তবে ওখানে আপনার কাজ থাকলে আমার আপত্তি নেই। ঠিক আছে, একাই যাও, তবে সাবধানে থেকো। বৃষ্টি আসলে যদি আজকেও ভিজো তবে কিন্তু। ঠিক আছে, ভিজবো না আজ। বলে আরিয়া শার্টের হাতা ফোল্ড করতে করতে বেরিয়ে গেল। নাবিল মুস্কি হাসে। সবকিছুতেই তোমাকে এত ভালো লাগে কেন বলতে পারবে? নিজে নিজেই ভেবে হাসল নাবিল। জাফর সাহেব অনেকটাই সুস্থ হয়েছেন। সামিরা কাল থেকে যা যত্ন নিয়ে যাচ্ছে, সুস্থ না হয়ে উপায় আছে? তবে হাঁটতে গেলে মনে হয় যেন মাথাটা এখনই ঘুরিয়ে পড়ে যাবে। চোখেও ঘোলাটে দেখে। এই বুঝি ডক্টর এর কাছে গেলে চশমাটা ধরিয়ে দেবে, যেটা খুব অস্বস্তিকর মনে হয়। সেটা ভেবেই আজ অবধি চোখের ডক্টরের কাছে যাননি জাফর। প্রেমা সামিরা মিলে পুরো বাড়িটা সারাদিন লাগিয়ে সুন্দরভাবে গুছিয়ে গেছে, কিন্তু আকস্মিক এই মুহূর্তে কতগুলো লোক বাড়ির ভেতরে ঢুকে গেল। সামিরা আশ্চর্য হয়ে একজন সার্ভেন্টকে জিজ্ঞেস করে, লোকগুলো কারা? কি করতে এসেছে? সাথে এত এত ফুল কেন? কেউ আসবে? কিন্তু এমন কেউ তো নেই যে তাকে আসলে এমন ফুল দিয়ে বরণ করতে হবে। সার্ভেন্ট একটু আস্তে করে বলল, আসলে আপনার স্যার এগুলো আনিয়েছেন, বাড়িতে নাকি পার্টি আছে আজ। ভাইয়া বলেছে? না, লোকগুলো তো সেটাই বলল। সামিরা আর কিছু না বলে ওই লোকগুলোর কাছে গিয়ে বলল, কিসের পার্টি জানতে পারি? সেই সব তো জানি না ম্যাম, কিন্তু মিস্টার চৌধুরী যেহেতু এসব করতে বলেছেন, নিশ্চয় বিশেষ কোনো অনুষ্ঠান আছেই। সামিরা আর কিছু না বলে সোজা জাফর সাহেবের কাছে গিয়ে বলতে লাগলো, বাবা শুনছো কিছু? আফরান ভাইয়া নাকি বাড়ির পার্টির ব্যবস্থা করছে। এগুলো কি বাড়িতে না করলে হয় না? কালকেই এসেছে, তোমার কাছে একবারও আসেনি। কতটা নিষ্ঠুর মন ভাইয়ার। আরিয়াও মিথ্যায় বলতো না, দেখলে প্রমাণ হয়ে গেল আবারও। আরিয়ার নামটা নিতেই জাফর সাহেবের মুখটা কেমন যেন অসহায়ের মতো হয়ে গেল। তার বাড়ি থেকেই অত্যাচারিত হয়ে মেয়েটা এভাবে চলে গেল। এর চেয়ে ঘৃণ্যতম লজ্জার বিষয় আর কিছু হতেই পারে না। জাফর সাহেব কথাটা ভাবতেই চোখে জল এসে গেল। সামিরা বুঝতে পেরে বলল, এসব ভেবে শুধু শুধু কষ্ট পেয়ে লাভ আছে? শুনো না, কাঁদবে না একদম তুমি। বলে সামিরা জাফর সাহেবের চোখ মুছে দেয়। জানিস কিছু? কিসের পার্টি রে? জানলে তো তুই এতক্ষণে জেনেই যেতি, তাই না? বাদ দে, সে যাই হোক, আমাদের তাতে কি, সন্ধ্যা হলেই চলে যাব। কালকে যাব। চাচা এখনো ঠিক হয়নি। আমিও প্রথমে সেটাই ভেবেছিলাম, এভাবে চাচাকে ফেলে যাওয়া ঠিক হবে না।
আরিয়া অনলাইনে প্রত্যেক মডেলের ছবি দেখছে। দুপুরবেলা নদীর পাড়ে গিয়ে আর ইচ্ছে করেনি অন্য কোথাও যেতে, তাই বাসায় চলে আসে। শুয়ে শুয়ে আগে ওই বাইকের নাম, মডেল সবকিছু জেনে পরে গিয়ে এই কোম্পানিতে খোঁজ নেবে, এটি তার উদ্দেশ্য। একের পর এক বাইকের ছবি দেখেই যাচ্ছে। মাঝেই কারো কল আসে। আরিয়া বিরক্ত হয়ে নামটার দিকে তাকালো। MS দিয়ে সেভ করা নামটা দেখেই ফোনটা রিসিভ করে কানে দিল। 1 মিনিটের মাথায় আরিয়া রাগে জিতে ফোনটা হাত থেকে ফ্লোরে ছুঁড়ে মারে। পেয়েছি কি আমায়? যেটা নিষেধ করেছি সেটা নিয়ে এত বাড়াবাড়ি কেন করতে হবে? ওই লোকটার সামনে নেক্সট আর যাব না, কালকেই তো শুনিয়ে আসলাম। তবে আজ কেন আবারও? মেরে ফেলবো ওই মহিলাকে, একজনকেও ছাড়বো না। আরিয়ার শরীর রাগের তোপে কাঁপছে। চুলগুলো দুহাতে চেপে ধরে মাথায় নুইয়ে চুল টেনে রাগ কমানোর চেষ্টা হয়তো। চৌধুরী বাড়ির গেট থেকে শুরু করে পুরো বাড়ি ফুল আর কালারিং লাইটের আলো। আবার আজকে নিউ কিছু কালেকশনে ঝাড়বাতি লাগিয়েছে আগেরগুলো খুলিয়ে। যদিও মুগ্ধকর পরিবেশ তৈরি হয়েছে, কিন্তু যেই কারণে এসবের আয়োজন, সেই কারণটা ভালো কোনো কাজের নয়। এসকে এর সাথে যেই শেয়ারের আঞ্জাম দেওয়ার কথা দিয়েছিল আফরান, সেটারই দলিল নিয়ে শবনম সকালে আফরানের কাছে গিয়েছিল। বিষয়টা বিরক্তকর হলেও আফরান চুপ করে মেনে নিয়ে বাড়িতে ইনভাইট করে। যেহেতু প্রস্তাবটা আরিয়া করেছিল, তাই অবশ্যই এখানে আরিয়ার থাকাটা সবচেয়ে জরুরি শবনমের কাছে। তার কাছে আরিয়া শুধুমাত্র ব্যবহারের জিনিস। ডিলটা কমপ্লিট হলেই এত বছরে যে প্রতিশোধের নেশাটা কাজ করেছে সেটাই করবে বলে পুষে রেখেছে। কিন্তু ওই নাবেলটা না আবার মাঝে এসে সবটা ভেস্তে দেয়, সেটারই আশঙ্কা। সময়টা সন্ধ্যার অনেকটা পরে। আয়ুষ একটু অফিসে গিয়েছিল। যেহেতু বাবা যায়নি, কাজটাও তার উপরই বর্তায়। এসেই বাহির থেকে এসব দেখে কিছুটা বিস্মিত হয়। ভেতরে এসে সবটা পরখ করে বোঝার চেষ্টা করে আসলে হচ্ছেটা কি। তাই প্রথমেই জাফর সাহেবের কাছে যাওয়ার উদ্দেশ্যে কদম ফেলতে পেছন থেকে কেউ একজন বলে উঠল, কিরে, তোদের বাড়িতে অনুষ্ঠান কিসের বললি না তো? আয়েশ পেছন ঘুরে তাকায়। সাদেককে দেখে মুখে হাসির রেখা টেনে সাদেকের কাছে গিয়ে জড়িয়ে ধরে বলে। কখন আসলি বললি না যে? সাদেক আয়েশের পিঠে হালকা শব্দে দুটো থাপ্পড় মেরে বলল। এখন কি আমাকেও বলে বলে আসতে হবে তোদের বাড়ি? আয়েশ সাদেককে ছেড়ে দিয়ে বলল, সেটা কখন দেখলাম? তা বউকে দেখার জন্য বুঝি এত তাড়া যে ডিরেক্ট বাড়ি চলে আসলি? বেশি কথা বলিস। বউকে দেখার হলে এখানে কেন আসলাম? আর তুই তো জানিস ব্রো বিয়েটার ব্যাপারে, তাহলে কেন বলছিস? ঠিক হয়ে ঠিক হে ইয়ার, আমিও দেখে নিব কতদিন বউ ছাড়া দূরে থাকতে পারিস। পেছন থেকে স্বামীরা বলে উঠল। ভাইয়া কখন আসলেন? সাদেক স্মিত হেসে বলল, এই তো এলাম। তা বাড়িতে কিসের অনুষ্ঠান চলছে আমাকে না জেনে? আবার তুমিও এসেছো দেখছি। নতুন করে আবার বিয়ে করবে নাকি এই বেটাকে? বলে আয়েশের পেটে ঘুষি মারল আস্তে। আহ কি করছিস যা তো, ওভার অ্যাক্টিং বন্ধ কর, আগে ফ্রেশ হয়ে আস। হ্যাঁ ভাইয়া, আপনি যান, আমি আর প্রেমা কিছু তৈরি করছি। প্রেমা, আই মিন ও কি এখানে এসেছে? ও তাহলে তুই না জেনে এসেছিস, দেখলে হার্ট কানেক্ট এমনি হয়। বলে হু হু করে হাসতে লাগলো। পেছন থেকে কড়া গলায় কেউ একজন বলে উঠল, এটা মজা করার জায়গা না। কথা বলার হলে উপরে গিয়ে কথা বলো, পার্টি মেম্বার্স আসবে। সবার দৃষ্টি এখন দরজার কাছে। আফরান কারো দিকে না তাকিয়ে পাশ কেটে সোজা হেঁটে উপরে চলে যায়। তার মানে আফরান ব্রোর বিজনেস পার্টি হবে হয়তো, সেটা নিয়ে আমার মাথা ব্যথা না করলেও চলবে। আপনারা ফ্রেশ হয়ে আসুন, আমি গেলাম। তুই কি আমাকেও বললি? সামিরা আবার পেছন ফিরে তাকায়। কি হলো উত্তর দে। যার ইচ্ছা যাবেন, কিন্তু আপাতত সাদেক ভাইয়াকেই মিন করছি। আপনি নিজেকে মনে করলে করতেই পারেন। কথাটা ইচ্ছে করে খোঁচা দিয়ে বলে দ্রুত পায়ে কিচেনের দিকে চলে যায়। আয়ুষ কপাল কুঁচকে সেদিকে তাকিয়ে থাকে। প্রেমা ওপর থেকে সবটাই খেয়াল করেছে, তবে সে নিচে গিয়ে কি করবে? উল্টো নিজেকে সবার মাঝে ছোট মনে হবে, তাই তো যায়নি। এতগুলো বছর পর আবারও পা বাড়াচ্ছে সেই চৌধুরী বাড়ির রাজকীয় সাদা মার্বেল পাথর দ্বারা তৈরি চিরচেনা বাড়িতে, যার প্রতিটি জায়গা তার খুব ভালো করেই চেনা। আচ্ছা, কোনো কিছু পরিবর্তন হয়েছে কি, নাকি আগের মতোই আছে সবটা? গেটের সামনে দাঁড়িয়ে আরিয়া এসব ভেবে যাচ্ছে।
আরিয়ার নীরবতায় প্রকাশ করছে অতীত নিয়ে ভেবে যাচ্ছে। পাশ থেকে নাবিল বলল, শ্রাবণী, কি হলো? চলো, আমি আছি তো, সমস্যা হবে না। ওই শবনমের সাথে পরে বোঝাপড়া করে নিব। আপাতত কিছু করার নেই। আর ভয় পেও না, আমি তোমার পাশ থেকে কোথাও যাব না। আরিয়া কথা না বাড়িয়ে নোজ মাস্কটা একটু টেনে মাথার কেপটাও একটু নিচের দিকে টেনে নিয়ে ডোন্ট কেয়ার ভাব নিয়ে গেট পেরিয়ে ভেতরে পা রাখলো। আরিয়া রুমের ভেতরে ঢুকতেই পাশ থেকে কয়েকজন লোক ওয়েলকাম ম্যাম বলে সম্মাননা জানালো। আরিয়ার হাত পা বারবার ঠান্ডা হয়ে যাচ্ছে। কোনো দিক না তাকিয়ে সোজা গিয়ে রুমের মাঝে বরাবর যে ছোট্ট টেবিলটা রাখা হয়েছে দেখেই বোঝা যাচ্ছে আলোচনাটা এখানেই হবে। তাই চেয়ারটা টেনে সেখানেই বসে গেল। আরিয়ার পেছনে মায়া দাঁড়িয়ে আছে, পাশে নাবিলও বসে গিয়েছে। শবনম অবশ্য এখনো আসেনি। আরিয়া বারবার হাত কসলাচ্ছে, হাতের তালু ঘামছে। রিল্যাক্স শ্রাবণী, তেমন কিছু নয়, শুধুমাত্র কিছু সাইন লাগবে। তোমাকে বেশিক্ষণ থাকতে হবে না, কাজ শেষেই চলে যেও। আরিয়া কিছুই বলছে না, চুপচাপ মাথা ঠান্ডা রাখার প্রয়াস চালিয়ে যাচ্ছে। ওয়েট একটু, আমিও আসছি। বলে নাবিল জায়গা ছাড়ে। উদ্দেশ্য ড্রিঙ্কস করবে একটু। শ্রাবণী এসব পছন্দ করে না, তাই জায়গা থেকে উঠে ডিরেক্ট অন্য কোথাও চলে গিয়েছে। একজন ওয়েটার এসে বলে একটা ড্রিঙ্কসের গ্লাস এগোতে গেলেই মায়া বলল, ম্যামের জন্য ওয়ার জুস প্লিজ, আর এইসব ম্যামের সামনে দ্বিতীয়বার নিয়ে আসবেন না, ওকে? লোকটা সম্মতি জানিয়ে হাতের ট্রে থেকে জুসের একটা গ্লাস টেবিলে রেখে চলে যায়। হঠাৎ করে সামিরা এসে মায়ের কাছে গিয়ে আস্তে কণ্ঠে বলতে লাগলো, একটু কথা বলবো, শুনবেন? ইয়েস, কিছু বলবেন? আপনার ম্যামের নামটা জানতে পারি? এসকে গ্রুপের সিও মিস শ্রাবণী। এটুকু বলতেই ফিসফিসে আওয়াজ শুনে আরিয়া পেছন ঘুরে তাকিয়ে কিছু বলতে নেবে, তখনই চোখ যায় সামিরার দিকে। সামিরাও খেয়াল করে মুখে হাসি দিয়ে ভীত গলায় বলল, আসলে ম্যাম, আমি এই বাড়ির বউ। আই মিন, আপনার আজ যার সাথে বিজনেস নিয়ে কথা বলবেন তার ছোট ভাইয়ের বউ। বলছিলাম যে একটু কথা বলা যাবে আপনার সাথে? পাশ থেকে মায়া বলে উঠল, সরি ম্যাম, আসলে ম্যাম যাত্রার সাথে কথা বলে না প্রয়োজন ছাড়া। আরিয়াও আর কিছু না বলে আবারও সামনের দিকে দৃষ্টি ফেলে। কথা বললে নিশ্চিত আবেগে পড়ে ভুল করে বসবে, তাই চুপ করে হজম করে নেয় বিষয়টা। সামিরা এবার মন খারাপ করে চলে যেতে নেয়। ইচ্ছে তো করছিল একটু কথা বলতে, কেন জানি এই মেয়েটাকে আরুর সাথে মিল খুঁজে পাচ্ছি বারবার। তার উপর ডান হাতের দাগটা কিসের? আরুর হাতেও এখানে একটা দাগ দেখেছিলাম শেষের দিন। হয়তো আফরান ভাইয়া আঘাত করেছিল। এই মেয়েটার হাতেও যদিও দাগটা স্পষ্ট নয়, তবুও কেন যেন মনে হচ্ছে মন মানছে না। কিন্তু আরিয়া কিভাবে হবে? আরও তো সুশীল, নম্র, ভদ্র ছিল। ভাবনার মাঝেই আরিয়া পেছন থেকে বলে ওঠে, ওয়ার ইজ ইউর ওয়াশরুম? সামিরা পেছন ঘুরে তাকিয়ে বলল, আমাকে বললে? সরি, আমাকে বলেছেন? ইয়া, ইমার্জেন্সি। সামিরা কাছে এসে বলল, আচ্ছা, আমার সাথে আসুন। আরিয়া উঠে দাঁড়ায়। মায়াও আরিয়ার সাথেই যাওয়ার জন্য সামনে আসতেই আরিয়া ইশারা করে নিষেধ করে। দোতলা গেস্ট রুমটা দেখিয়ে দেয় সামিরা। আরিয়া ভেতরে ঢুকে বলল, থ্যাঙ্কস। একটা কথা জিজ্ঞেস করবো আপনাকে? সে হোয়াট ডু ইউ মিন? আপনার কণ্ঠটা আমার একজন ফ্রেন্ডের সাথে কেমন যেন মিল পাই। ইউ ডোন্ট মাইন্ড প্লিজ? আপনার আরও অনেক কিছু মিলে যায় তার সাথে। আচ্ছা, আপনার ফেসটা একটু দেখতে পারি? আরিয়া দু হাতে নিজের পকেটে পুরে বলতে লাগলো, ভেরি ইন্টারেস্টিং। নাম কি তার? আরে আসলে ও। এতটুকু বলতেই আরিয়া বলে ওঠে, এখন তুমি যেতে পারো এখান থেকে। সামিরা মুখের উপর কিছু বলতে পারল না, চুপ করে জায়গা ছাড়ে। সামিরা যেতেই আরিয়ার রুমটা আটকিয়ে দিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে মাথার ক্যাপটা খাটের উপর রেখে মাস্কটা খুলে ওয়াশরুমে গিয়ে মুখে পানি দিয়ে কিছুটা জোরে আওয়াজে নিঃশ্বাস নেয়। কিছুক্ষণ পর বেরিয়ে এসে আবার আগের মতো গেট আপ নিয়ে রুম থেকে বেরিয়ে যায় আরিয়া। কিন্তু নিচে যাওয়ার সময় ঠিক প্রথম দরজাটায় চোখ আটকায়। দরজাটা একটু খোলা, যার দরুন জাফর সাহেবের ঘুমন্ত নিষ্পাপ মুখখানা স্পষ্ট। মুহূর্তেই আরিয়ার ভেতরে তাণ্ডব শুরু হয়। একটি বার ছুঁয়ে দেখতে ইচ্ছে হচ্ছে চাচাকে। কতদিন এই লোকটা মাথায় হাত বুলিয়ে দেয় না।
খুব ইচ্ছে হয় আবারও চাচা জানের স্নেহভরা শীতল অনুভূতির ছোঁয়া পেতে, যার মধ্যে আছে মমতা, মায়া, কেয়ার। কথাগুলো ভাবতে ভাবতে দুকদম এগিয়ে যায় দরজার দিকে। চোখের কোণে জলের বিন্দু আভা প্রকাশিত। আকস্মিক তখনই কেউ একজন পেছন থেকে হাতখানা ধরে টানতে টানতে একটা রুমে নিয়ে যায়। পুরো বাড়ি যেহেতু শুধু কালার বাতি লাগানো, তাই কিছুটা অন্ধকার থাকায় আর বিষয়টা এমন হঠাৎভাবে ঘটায় আরিয়া কিছু বলার সুযোগই পায়নি। রুমে নিয়ে আরিয়ার হাতখানা কিছুটা ধাক্কা দিয়ে ছেড়ে দেয়, তারপর দরজা লাগিয়ে দেয়। আরিয়া দুকদম পিছিয়ে যায়। কে আপনি? এমন কেন করছেন? কথাটা বলেই মেজাজটা যেন তীব্রতর হয়ে যায় আফরানকে দাঁড়িয়ে থাকতে দেখে। প্রথমে চেঁচিয়ে কিছু বলতে যায়, তার আগেই খেয়ালে আসে সে এখন এ বাড়িতে আছে, আর এখানে সে অপরিচিত একজন ছাড়া কেউ না। তাই নিজেকে যথেষ্ট কন্ট্রোল করে যেই হাতে আফরান স্পর্শ করেছিল সেই জায়গাটায় অন্য হাত দিয়ে ঘষতে ঘষতে একটু কঠোর গলায় বলল, এভাবে কেন এনেছেন? কোন ধরনের অসভ্যতা এটা? লিমিট ক্রস করবেন না মিস্টার চৌধুরী। আফরান পা পা করে পকেটে হাত ঢুকিয়ে এগোতে লাগলো। হেই লিসেন, কি করছেন? নিজের সীমার বাইরে কিছুই ভালো নয়। এর ফল কি হবে আপনি জানেন? আফরানের মধ্যে কোনো পরিবর্তন দেখা গেল না। সেই রক্তবর্ণ চক্ষুদয় নিয়ে আরিয়ার দিকে এগিয়ে আসে। আরিয়া দুকদম পিছিয়ে গিয়ে বলল, সত্যি করে বলুন তো মিস্টার চৌধুরী, এমন বিহেভিয়ারের কারণটা কি? কোনো প্রবলেম নাকি শেষ পর্যায়ে এসে শেয়ার দিচ্ছেন না সেটা জানাবেন? অবশ্য আমার এতে কোনো প্রবলেম নেই। আমাদের কোম্পানির ওইখানে স্থাপিত হবে, সেটা যে করেই হোক আমি দাঁড় করাবই। মাইন্ড ইট। কথাটা বলে আরিয়া পাশ থেকে জগটা এনে ঠিক আফরানের স্পর্শকৃত স্থানটায় পানি ঢেলে আবারও ঘষতে ঘষতে বলল, আর দ্বিতীয়বার যেন এমন হুটহাট স্পর্শ না করেন। লাস্ট ওয়ার্নিং আপনার জন্য, এত খুব ভালো হবে না বিষয়টা। বলে পাশ কাটিয়ে বের হয়ে যাওয়ার উদ্দেশ্যে যেতে নিলে আফরান এক হাতে আরিয়াকে একটারে সামনে এনে ছেড়ে দেয়। আকস্মিক হ্যাঁচকা টানের কারণে আরিয়ার মাথা থেকে কেপটা খুলে সাইডে পড়ে যায়। আরিয়া রাগে ফুঁসতে ফুঁসতে বলল, জাস্ট ওয়েট, ওয়ান কল। বলে পকেট থেকে ফোনটা নিয়ে একটা নাম্বার ডায়াল করতে যাবে, তার আগে আফরান আরিয়ার হাত থেকে ফোনটা কেড়ে নেয়। ডোন্ট ক্রস ইউর লিমিট মিস্টার চৌধুরী। স্টুপিড ননসেন্সদের মতো আচরণ করে নিজের অশালীনতার পরিচয় দেবেন না আশা করি। আমি তো শুনেছি আপনি নাকি মেয়েদের প্রতি খুব উইক, তবে এটা কি আদৌ সত্যি? আই থিঙ্ক ইটস নট রাইট, নয়তো এমন ব্যবহার করতে পারতেন না আপনি। আফরান কিছুটা শান্ত গলায় বলল, কি করবো বলেন বেব, আপনি যে খুব হট। আই থিঙ্ক ইউ আর ভেরি হট। আরিয়ার এবার ধৈর্যের সীমা অতিক্রম ছাড়িয়ে যায়। এসব কথা বলতে লজ্জা লাগছে না? এত বড় একজন প্রফেশনাল মানুষ হয়ে এইসব বলছেন? আমি যদি বাইরে গিয়ে সবাইকে সব সত্যিটা বলে দিই, ইউ নো না কি হবে আপনার? কালকের পত্রিকায় হেডলাইন কি থাকবে? আফরান স্মিত হেসে বলল, যা ইচ্ছা করবেন, তবে পরেরটা পরে, এখন এই ড্রেস চেঞ্জ করুন। বলে আফরান খাটের উপর একটা গোলাপি রঙের ভারী গাউনের দিকে ইশারা করল। আপনি আমায় বলে দেবেন কোনটা পরবো, কি পরবো? যত সব ফালতু জোকস। যেতে দিন আমায়, নয়তো ভালো হবে না। আপনাকে আমার ভীষণ পছন্দ হয়েছে, এখন আমি যা বলবো সেটা আপনাকে করতে হবে। আরিয়ার মুখের রিয়াকশনটা বেশ মজার মনে হলো আফরানের কাছে। এ বুঝি সব কিছু পিষিয়ে ফেলবে, চোখ দুটোই বলে দিচ্ছে। আফরান হাসিটা একটু আড়াল করে বলল, কি হলো, কোনো প্রবলেম? আপনি জানেন আমার জন্য কত হাজার মেয়ে পাগল হয়ে লাইনে ধরে দাঁড়িয়ে থাকে, সেখানে আমি নিজেই আপনাকে অফার করছি। ভালো সুযোগ আর পাবেন না আমার মনে হয়। সব মেয়েদের মতো আমাকে মনে হচ্ছে? যারা লাইন ধরে আছে তাদের কাছেই যান না, কেন বারবার আসছেন আমার কাছে, আমার লাইফে? ওয়াই? আনসার মি। একটানা কথাগুলো বলল আরও, কিন্তু কথার মাঝে যে ভুলগুলো করেছে সেটার দিকে একটুও মন নেই আরোর। মাথার রাগের বিশাল পাহাড় জমে গেছে এতক্ষণে। আফরান কিছুটা হেয়ালিভাবে ইচ্ছে করে বিরক্তি নিয়ে বলল, আসলে ঠিক কি বললেন বুঝলাম না। আমি তো আপনার পেছনে কখনো ছুটিনি। সেদিন মিটিংয়ে দেখে ভীষণ ভালো লেগে গিয়েছে। আমি কি করব বলুন? এখন আপনাকে কেমন লাগবে? আর এই ছোট ড্রেস যেখানে সেখানে আজ থেকে আপনার পরিধান করা বন্ধ। লং ড্রেস পরতে হবে, বুঝেছেন? নয়তো কি করব তার কোনো ধারণা নেই আপনার। আরিয়া দাঁতে দাঁত চেপে বলল, আমার থেকে আপনাকে ভালো করে কেউ চিনবে বলে তো মনে হয় না।
আচ্ছা, মেয়ে দেখলে কি ইচ্ছে মেটাতে মনে হয়? সেটা ভুল বললেন। আসলে হয়েছে কি, অনেকগুলো মেয়ে নয়, আপনার আগে শুধুমাত্র একটা মেয়ের সাথে ইচ্ছা মেটাতে চেয়েছিলাম, কিন্তু ওটাকে দিয়ে ইচ্ছা মেটাতে পারিনি। তার আগেই মেয়েটা উপরে চলে গেছে, আই মিন বেঁচে নেই। তাই একজনকে নিয়ে ভেবে গেলে তো হবে না। আপনাকে আমার কাছে ভীষণ হট মনে হয়েছে, তাই সোজাভাবেই বলে দিলাম। আফরানের প্রতিটা কথা আরিয়ার বুকে তীব্র আঘাত করে যাচ্ছে। মানুষ এতটা নির্দয় কি করে হয়? কিভাবে বলতে পারলো আমি মারা গিয়েছি? কিভাবে এত জলদি আরুকে ভুলে গেল এই লোকটা? অচেনা একটা মেয়েকে কিভাবে সেক্সি, হট এসব বলতে পারলো উনি? আমি তো ভাবলাম উনি সাইকো, পাগল। কিন্তু ভালোবাসা তো মিথ্যে নয়। ব্যবহার, আচরণ এসব উল্টে পাল্টে করতে পারে, কিন্তু ভালোবাসা তো মিথ্যে হয় না। সেদিন রাতে যেটা করেছিল সেটার উপর আমার ঘৃণা থাকতে পারে, কারণ কখনো এইসব আশা করিনি বিয়ের আগে। কিন্তু আপনাকে তো বিচারের কাঠ গড়ায় কখনো দাঁড় করাতে চাইনি। তবে আজ আমাকে আবারও ভুল প্রমাণিত করে দিলেন মিস্টার মাফিয়া। কথাগুলো ভেবেই চোখের জল বাঁধ ভেঙে গড়িয়ে পড়ে। নিশ্চুপ হয়ে দৃঢ় দৃষ্টি ফেলে তাকিয়ে থাকে আফরানের চোখ জোড়ায়। আফরান হালকা ধমকিয়ে বলল, কি বলেছে শোনেননি? আপনাকে পছন্দ করি, আর আমি যাকে পছন্দ করি এমনভাবে কাঁদতে দিই না। চোখ মুছেন, নয়তো আমি কি করতে পারি? এতটুকু বলে আরেকটু কাছে আসলো আরিয়ার। আরিয়া নিজেকে আবারও কন্ট্রোল করার চেষ্টা করে দুহাতে চোখ মুছিয়ে নিয়ে কড়া গলায় বলে দিল, যাদেরকে আপনি পছন্দ করেন তাদেরকেই বেশি কাঁদাতে পছন্দ করেন, এটাই রিয়েল। বলে আরিয়া আবারও চলে যেতে নেয়, কিন্তু ফোনের কথা মনে আসতেই বলল, আমার ফোন দিন বলছি। বলে ডান হাতটা বাড়িয়ে দেয়। আফরান আরিয়ার হাতে ফোনটা না দিয়ে উল্টো হ্যাসকাটারে নিজের কাছে নিয়ে এসে এক হাতে কোমর পেঁচিয়ে ধরে অন্য হাতে ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলে। আরিয়ার কপালে চলে আসা চুলগুলো কানের কাছে গুজে দিতে দিতে বলল, আর অনেকটা পড়তে হবে আপনাকে। যে আগুনে এতদিন আমি পড়েছি, তবে আপনার পদ্ধতিটা ভুল ছিল। ছাড়ুন বলছি। আপনার যে নিচু মনের মানুষ আমি আর দুটো দেখিনি, সেটাই বলছি। আমি ছাড়া অন্য কারো মাঝে কিছু খুঁজতে যাবেন না, নয়তো এর তাপমাত্রা সহ্যসীমার বাইরে চলে যাবে। তবুও আপনি রেহাই পাবেন না। আরিয়া ছোটার জন্য চেষ্টা করছে, কিন্তু আফরানের এই শক্তির কাছে পেরে উঠছে না। সেকেন্ড কয়েক পর আফরান নিজেই ছেড়ে দিয়ে বলল, ড্রেস চেঞ্জ করে নিচে আসো, নয়তো দরজা খোলা হবে না, এখানে থাকতে হবে রাতটা। কথাটা বলে আফরান দ্রুত পায়ে বাহিরে থেকে দরজা আটকে বেরিয়ে গেল। আরিয়া দৌড়ে গিয়ে দরজা খোলার জন্য ধাক্কাতে লাগলো, দরজা খুলে দিন বলছি। কিন্তু এই দরজা খোলার নয়, আরো ভালোভাবেই জানে। তাই আর বৃথা চেষ্টা না করে খাটের উপর ধপাস করে বসে পড়ল। মুখের মাস্কটা এক টানে খুলে ছুঁড়ে মারল। কেন সবসময় বাড়াবাড়ি করতে হবে? কেন এমন আপনি? আরিয়ার রাগের সীমা ছাড়ায়, কিন্তু কি করবে সে? কিছু করার নেই তো। রুমের মধ্যেই একবার ডানে আরেকবার বামে হাঁটতে লাগলো। এতক্ষণে মাথা গরম থাকার কারণে ফোনের কথা ভুলেই গিয়েছে। হঠাৎ ফোনের কথা মাথায় আসতেই খাটের ওপর ফোনটা কোথায় আছে দেখতে যায়, কিন্তু কোথায় তার ফোন? পুরো বিছানা ওলটপালট করে ফেলেছে, চোখে পড়েনি। তারপর শিওর হলো নিশ্চয়ই যাওয়ার সময় ফোনটাও নিয়ে গেছে। এদিকে নিচে শবনম এসে বসে আছে, নাবিলকে বারবার জিজ্ঞেস করছে ও আসছে না কেন। নাবিল তো প্রায় পাগল অবস্থা, না বলে কোথায় গিয়েছে। মায়ার থেকে জেনেছে উপরে ছিল, সেই রুমটাও খুঁজে এসেছে, কিন্তু পেল না। আচ্ছা, আফরান কিছু করেনি তো? আফরান হেয়ালি ভাব নিয়ে একটু দূরের চেয়ারটায় বসে ফোনে কিছু একটা দেখে যাচ্ছে। তখন থেকে আবার মাঝে মাঝে হাসির রেখা ফুটে উঠছে মুখে। যদিও কালার বাদিতে আফরানের এমন ডোন্ট কেয়ার ভাবটা বোঝা যাচ্ছে, তবে হাসিটা বোঝা যাচ্ছে না। নাবিলের বিষয়টা বিরক্তকর মনে হলো। আফরানের সামনে গিয়ে বলল, হেই, সত্যি করে বলো আরু কোথায়? আফরান ফোনটা হালকা নিজের দিকে ঝুঁকিয়ে নাবিলের দিকে তাকিয়ে বলল, তোমার সাথে তো আসার কথা ছিল, তা আমি জানি। জলদি কর, নয়তো পার্টি বন্ধ করে দিই, চলে যা। দেখ, একদম ভাব নিবি না। আমি ঠিক বুঝতে পারছি তুই জানিস আরু কোথায়। বিরক্ত করিস না ইয়ার, বাচ্চাদের মতো। যেতে বললাম যা, আমার ঘুম পাচ্ছে। মিসেস স্বপ্নমকে গিয়ে বল সিউ কোথায়, যদি না আসে তবে তোদের সাথে যে শেয়ারটুকু দেবার কথা বলেছে ওটা ক্যান্সেল। বাড়াবাড়ি করছিস। আরু কোথায় সেটা বলতে বলছি, নয়তো আমার চেয়ে খারাপ কেউ হবে না আফরান। আফরান আর কিছু না বলে সোফা থেকে উঠতে উঠতে বলল, 10 মিনিট টাইম দিচ্ছে, এর মধ্যে সব ঠিকঠাক না হলে সব ক্যান্সেল হয়ে যাবে।
সাথে তোদের স্বপ্ন কিন্তু স্বপ্নই থেকে যাবে। কথাটা শেষ করে আফরান উপরের দিকে চলে যায়। নাবিলকে আফরানের সাথে কথা বলতে দেখে শবনম দ্রুত পায়ে এসে জিজ্ঞেস করলো, কি বলেছে ওই আফরান? বলেছে সবাইকে 10 মিনিটের মধ্যে উপস্থিত না হতে পারলে ডিল ক্যান্সেল, কিন্তু এখন এটা আমি ভাবছি না, শ্রাবণী কোথায় গিয়েছে সেটাই ভাবছি। বলেই নাবিল আরিয়াকে খোঁজার জন্য জায়গা ছাড়ে। শবনম রাগে ক্ষোভে ফুঁসতে লাগলো। স্বপ্ন সত্যি হওয়ার আগেই ওই মেয়েটা না আবার সব ভেস্তে দেয়। শবনম বারবার আরিয়ার ফোনে কল দিতে লাগলো। সামিরা জাফর সাহেবকে খাবার খাইয়ে দিচ্ছে। প্রেমার নিচের এসব বিরক্ত লাগছে। মদের গন্ধে পুরো বাড়ি যেন মদের কারখানার মতো লাগছে। সামিরার কাছে বলে আগেই চলে গিয়েছে রুমে। প্রথমেই ওয়াশরুমে যায়, কিন্তু হঠাৎ পেট যেন ওসবের গন্ধে মুচড়ে উঠছে বারবার। মাথাটা কেমন করছে। ছে, এসব মানুষ কিভাবে খায়? আর ভাইয়া এসব করার আর জায়গা পেল না, বাড়িতে করতে হলো। মাথার এতক্ষণ পানি দিয়ে বেরিয়ে আসলো প্রেমা। পাশ থেকে তাওয়ালেটা নিয়ে মাথা মুছতে লাগলো। এখনো যেন গন্ধ যাচ্ছে না, তাই দরজাটা লক করে দেওয়ার ইচ্ছায় সেখানে গিয়ে চোখ আটকায়। এই রুমের দরজার সামনে আয়েশ ভাইয়া আর শাহেদ রেলিংয়ে 2 হাত ভর দিয়ে নিচের দিকে তাকিয়ে সবটা দেখে যাচ্ছে। প্রেমা কিছু মুহূর্ত সেদিকে তাকিয়ে কাটলো। একটু স্পষ্টভাবে দেখতে ইচ্ছে হচ্ছে ওনাকে, যেটা আপাতত এখন সম্ভব না। আর সাদিকের দিকে ফিরে কিছু একটা বলতে যাবে, তখন প্রেমাকে দেখে চুপ করে যায়। মুখে হাসি ফুটিয়ে বলল, কিছু হয়েছে তোমার? প্রেমাও স্মিত হেসে বলল, না, আসলে ওসবে ইসমাইলটা বড্ড বিরক্ত লাগছে। আয়ুষ দুষ্ট হেসে বলল, তাই এখানে দাঁড়িয়ে কি দেখছিলে? সত্যি করে বলো তো, এখান থেকে নিশ্চয়ই সেলসটা আরও প্রগাঢ় হবে। তবে বিরক্ত নই, এখানে দাঁড়িয়েছিলে কেন? আসলে দরজাটা আটকে দিচ্ছিলাম আর কি। হ্যাঁ সেটাই তো, দরজা আটকে গিয়ে দৃষ্টি আটকে গিয়েছে হাজবেন্ড এর ওপর, তাই না? আয়ুষের এমন ঠোঁট কাটা কথায় প্রেমা একটু লজ্জা পেয়ে কাচুমাচু করা শুরু করে দিল। এই কি পরিস্থিতিতে পড়েছে একমাত্র সেই জানে। না পারছে ঠাস করে দরজাটা লাগিয়ে নিজেকে লুকাতে, আর না পারছে কোনো জবাব দিতে। আয়ুষ, করছিসটা কি? চল, এখানে থেকে লাভ নেই, বাইরে গেলে আয়। সাদেক, কি হচ্ছে এসব? আসার পরে মেয়েটার সাথে একবার কথা বলেছিস? জ্ঞান বুদ্ধি দেখছি সবটা খেয়ে ফেলেছিস। কথাটা বলে আয়ুষ সাদেককে আকস্মিক ধাক্কা মারে রুমের ভেতরে। সাদেক প্রস্তুত ছিল না, তাই টাল সামলাতে পারেনি। কিছু বুঝে ওঠার আগেই আয়ুষ দরজাটা লাগিয়ে দিয়ে বলল, আজ এখানেই থাকবি দুইজন। দেখ, এখন বিয়ে হয়েছে, সেটা যেভাবেই হোক মানতেই হবে, তাই না? বলে আয়ুষ হালকাভাবে হাসতে হাসতে চলে যায়। সাদেক গিয়ে দরজার কাছে দাঁড়িয়ে কয়েকবার আওয়াজ করে, কিন্তু আয়ুষের কোনো নাম গন্ধ নেই। ভাইয়া কি বাহির থেকে লাগিয়ে গিয়েছে? সাদেকের মস্তিষ্কটা নাড়া দিয়ে উঠল। রাগ হচ্ছে ভীষণভাবে আয়ুষের উপরে। রাগটা মনে হচ্ছে প্রেমার উপরে ছাড়বে, কিন্তু সাদেক যথেষ্ট শান্তশিষ্ট একজন মানুষ। নিজেকে কন্ট্রোল করার শক্তি তার আছে, তাই কথা না বাড়িয়ে বলল, এই ছেলেটা পাগল হয়ে গেছে, মাথাটা কি খারাপ হয়ে গেছে ওর? ওরও তো বিয়ে হয়েছে, আমি কি ওর সাথে এমন করেছি? আয়ুষ, দরজাটা খোল বলছি, ভালো হচ্ছে না। প্রেমা বুঝলো দরজাটা বাহির থেকেই লাগানো। সাদেক চুপ করে বিছানায় বসে থাকে। 2 আঙুলে কপালটা নিজেই ঘষছে। মনে হচ্ছে মাথা ব্যথা করছে। প্রেমা কিছু বলছে না। যদি আবার ওর সাথে রাগ দেখায়, সে কি সামিরা আর আরুর মতো এত সব সহ্য করতে পারবে নাকি? তাই সব সময় নিজেকে দূরে রাখার চেষ্টা করে। কিছুক্ষণ পর সাদেক নিজেই বলল, তোমার কোনো প্রবলেম হচ্ছে না তো? দেখলে তো আয়ুষ কি থেকে কি করলো। আমি বুঝতে পারিনি আয়ুষ বিষয়টা এমন ভাবে করে বসবে। প্রবলেম নেই, বুঝেছি আমি। প্রেমা দাঁড়িয়ে থাকতে পারছে না, তাই সোফায় গিয়ে বসলো। কি করবে সেটাই ভাবছে এখন। সাদেক প্রেমার দিকে না তাকিয়েই বলল, কখন এসেছো এখানে? প্রেমা ভয় পেল হালকা, কারণ বিয়ের পর কাউকে না বলে হুটহাট চলে যাওয়াটা মনে হয় সমাজের চোখে ভালো দেখায় না। কি হলো? আসলে চাচা অসুস্থ, তাই সামিরা আমাকে জোর করেছিল ওর সাথে আসতে, এজন্য এসেছি। ভালো করেছো। বাড়িতে গিয়েছিলে? তারপর আর যাওয়া হয়নি। ফোনে কথা হয় আম্মুর সাথে? হ্যাঁ, মাঝে মাঝে বলি। আবারও কেটে যায় কিছু মুহূর্ত। সাদেক নিজেই নীরবতা ভেঙে বলে, একটা কথা বলবে? জিজ্ঞেস কেন করছেন? সাদেক স্মিত হেসে বলল, ওই ছেলেকে আর কল দিয়েছিলে?
প্রেমা বুঝলো সাদিকের প্রশ্নের ছেলেটা আসলে কে। সত্যি বলতে আমরা অনেক কিছুই জীবনে চলার পথে ভুল করে থাকি, যেগুলো পরে যখন রিয়েলাইজ হয় তখন ভুলটা কিভাবে শুধরানো যায় সেই প্রচেষ্টায় থাকি। আমার ক্ষেত্রেও তাই হয়েছে বলতে পারেন। আচ্ছা, তার মানে কথা হয় না? প্রেমা কিছু বলল না।